আবারও আমন্ত্রণ 100 বিজনেস সঙ্গে আছি রহমান জন। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে 100 বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতে পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিসিতে আছেন রাজিউর রহমান। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। সূচক পতনের মধ্য দিয়ে চলছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। দেখা যাচ্ছে ডিএসির প্রধান ইন্ডেক্সটি 8 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে, 4070 পয়েন্টে অবস্থান করছে। এসি ইন্ডেক্সটি 3 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে এবং 30 ইন্ডেক্সটি 5 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে অবস্থান করছে 1369 পয়েন্টে। এখনো পর্যন্ত লেনদেন ছাড়িয়েছে প্রায় 115 কোটি টাকার কিছুটা বেশি। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে দেখা যাচ্ছে 65টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, 46টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এবং 197টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। দিনের এই মুহূর্তে টপ ট্রেডে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে জিনিক্স ইনফোসিস প্রথম অবস্থানে রয়েছে। এই মুহূর্তে 59 টাকা দরে লেনদেন হচ্ছে। দিনের শুরু থেকে প্রায় এখনো পর্যন্ত 8 কোটি 39 লাখ টাকার উপর লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা, 75 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে। টাকার অঙ্কে দেখা যাচ্ছে 7 কোটি 59 লাখ টাকা লেনদেন হয়েছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটিতে। এছাড়া টপ ট্রেডে যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে ইসলামী ব্যাংক রয়েছে গ্রামীণ ফোন, হাক্কানি পাল্প, ফাইন ফুডস, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিনো বাংলা ইন্ডাস্ট্রি, পিটিএল, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে স্টার ইন্স্যুরেন্সের। দেখা যাচ্ছে এই মুহূর্তে 9.90% দর বৃদ্ধি পেয়েছে প্রতিষ্ঠানটি। দিনের শুরু থেকে যদিও 40 টাকা 40 পয়সা দরে লেনদেন শুরু করেছিল, এই মুহূর্তে প্রায় 44 টাকা 40 পয়সা দরে লেনদেন হচ্ছে। দেখা যাচ্ছে প্রায় 4 টাকা 40 পয়সা দর বৃদ্ধি পেয়েছে দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিনো বাংলা ইন্ডাস্ট্রি, 6.95% দর বৃদ্ধি পেয়েছে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে 52 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে। তৃতীয় অবস্থানে পায়োনিয়ার ইন্স্যুরেন্স রয়েছে, 5.12% দর বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে লেনদেন হচ্ছে 32 টাকা 80 পয়সা দরে। এছাড়া টপ গেইনের তালিকা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্যে মাইরাস ফাইন্যান্স রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, মিরাকল ইন্ডাস্ট্রি, নর্দার্ন ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস এবং জিল বাংলা ইন্ডাস্ট্রি। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্সের। দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিকন ফার্মা রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে দেখা যাচ্ছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেড রয়েছে, সেন্ট্রাল ফার্মা, ফুয়াং ফুডস, জনতা ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক লিমিটেড, এমবি ফার্মা এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্স। এদিকে সেক্টর ওয়াইজ ভাবে দেখা যাচ্ছে অধিকাংশ সেক্টরে দর হারানোর মধ্যে দিয়ে লেনদেন হচ্ছে। দেখা যাচ্ছে এর মধ্যেও ইন্স্যুরেন্স সেক্টর কিছুটা ভালো অবস্থানে রয়েছে, 22টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে 13টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে বিবিধ সেক্টরে সমান অবস্থানে রয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরে 6টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, কোনো প্রতিষ্ঠানই দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে না। এছাড়া দেখা যাচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরে 5টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে, 15টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। ব্যাংকিং সেক্টরে 5টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে, 6টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে এবং আইটি সেক্টরে দেখা যাচ্ছে 2টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। এখন চিটাগাং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিএসসি স্টুডিওতে। সেখানে রয়েছেন রাজিউর রহমান। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। ঢাকা স্টক এক্সচেঞ্জের মতো চিটাগাং স্টক এক্সচেঞ্জেও সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে এবং এই মুহূর্তে সিএসসির প্রধান ইন্ডেক্সটি 47 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 11,556 পয়েন্টে। অন্যদিকে 30 ইন্ডেক্সটি দেখা যাচ্ছে 64 পয়েন্ট কমে 10,080 পয়েন্টে দাঁড়িয়েছে এবং লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র 3 কোটি 12 লাখ টাকার কিছুটা বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে এই মুহূর্তে 59টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে, দর হারিয়েছে 51টির এবং দর বৃদ্ধি পেয়েছে এই মুহূর্তে 23টি প্রতিষ্ঠানের। এছাড়া টাকার অঙ্কে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই রয়েছে বারাকা পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক, ইন্দো বাংলা ফার্মা চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এরিয়ান টেলিকম রয়েছে ষষ্ঠ অবস্থানে। পরবর্তীতে রয়েছে সিলকো ফার্মাসিউটিক্যালস, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল অ্যান্ড কোম্পানি লিমিটেড এবং দশম অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় প্রথমেই অবস্থান করছে স্টার্ন ইন্স্যুরেন্স। এই মুহূর্তে 9.82% দর বৃদ্ধি পেয়েছে এবং 43 টাকা 60 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ, 7.44% দর বৃদ্ধি পেয়েছে এবং
টাকার অঙ্কে 3 টাকা 60 পয়সা দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে 52 টাকা দরের প্রতিটি শেয়ারে। এবং পরবর্তীতে রয়েছে নর্দার্ন ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, রয়েছে ফাইন ফুডস এসিআই এবং অ্যাডভেন্ট ফার্মা। এবং অ্যাডভেন্ট ফার্মা রয়েছে দশম অবস্থানে, প্রতিষ্ঠানটির 1.69% দর বৃদ্ধি পেয়েছে এবং প্রতিটি শেয়ারে হাত বদল হচ্ছে 24 টাকা 10 পয়সায়। এছাড়া শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি দর হারিয়ে টপলো জার্সি তালিকায় এসিআই ফর্মুলেশন রয়েছে প্রথমেই। প্রতিষ্ঠানটির এই মুহূর্তে 8.57% দর হারিয়েছে এবং টাকা অঙ্কে 9 টাকা 60 পয়সা দর কমেছে এবং প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে 102 টাকা 40 পয়সা দরে। প্যারামাউন্ট টেক্সটাইলকে দেখা যাচ্ছে দ্বিতীয় অবস্থানে রয়েছে, 8.41% প্রতিষ্ঠানটির দর হারিয়েছে, 52 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে এবং এই মুহূর্তে টাকার অঙ্কে 4 টাকা 80 পয়সা দর কমেছে প্রতিষ্ঠানটির। তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা ডাইং, 7.50% দর হারিয়েছে এবং 3 টাকা 70 পয়সায় প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে। আর পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে ট্রাস্ট ব্যাংক, আনোয়ার গালভানাইজিং, বারাকা পাওয়ার, রূপালী ব্যাংক, বিবিএস ক্যাবলস, বিকন ফার্মাসিউটিক্যালস এবং তালু স্পিনিং। এই মুহূর্তে তালু স্পিনিংয়ে 3.33% দর হারিয়েছে এবং প্রতিষ্ঠানটির 2 টাকা 90 পয়সা দরে প্রতিটি শেয়ারের হাত বদল হচ্ছে এই মুহূর্তে। এবং এই ছিল আমার কাছে থাকা চিটাগং স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। মাহবুব রাজির, আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জেনে নিলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের আবাসন খাত নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহাবের পরিচালক এবং জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন। মোহাম্মদ শাহাদাত হোসেন, আপনাকে স্বাগতম একুশে বিজনেসে। থ্যাংক ইউ আপনাকে। আমরা দেখছি যে করোনাকালীন বেশিরভাগ সেক্টরে, প্রায় সব সেক্টরে নেগেটিভ ট্রেন্ড, তো সেই প্রভাবটা আবাসন খাতেও পড়েছে আমরা জানি। আমরা এটাও জানি যে আবাসন খাতের সাথে কিন্তু 250টির মতো লিঙ্কেজ সেক্টরও জড়িত। তো আমি আপনাকে জানতে চাই যে আবাসন খাতের বর্তমান অবস্থা, সেই সাথে ভবিষ্যৎটাকে আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ মিস্টার রনক, আপনাকে। আসলে এই মুহূর্তে আমরা যে অবস্থায় আছি, সারা পৃথিবী থমকে গেছে। সারা পৃথিবী বিভিন্ন সমস্যা জর্জরিত শুধু করোনাকে কেন্দ্র করে। যেখানে ট্রিলিয়ন ডলার কোম্পানি আজকে দেউলি হতে যাচ্ছে, সেখানে তো আমরা বাংলাদেশে থেকে ইনশাআল্লাহ অদ্যাবধি বাংলাদেশ সরকারের প্রচেষ্টায়, বাংলাদেশ সরকারের আন্তরিকতায় আমরা চলে যাচ্ছি, নট ব্যাড, আলহামদুলিল্লাহ। বাট তারপরে বলবো যে আবাসন খাতের উপরে প্রায় 250টি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্প সহ আমাদের এখানে 1500 কোম্পানি ডিরেক্টলি জড়িত। সাথে আছে আমাদের 40 থেকে 45 লক্ষ পেশাজীবী কর্মকর্তা কর্মচারী এবং দিনমজুর শ্রেণী, যাদের উপর ডিপেন্ড করে আছে প্রায় 2 কোটি ফ্যামিলি মেম্বার। সেই হিসেবে চিন্তা করলে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের একটা বড় ধরনের বড় পোর্শন পুরো রিয়েল এস্টেট সেক্টরের উপর ডিপেন্ড করে বসে আছে। আর এই অর্থনীতির মেরুদণ্ড বলতে আসলে আমরা আবাসন খাতকেই বোঝাচ্ছি, যেখানে এই আবাসন খাতের চাঙ্গা হলে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান চাঙ্গা হবে, ব্যাংক বিমার লেনদেন বেড়ে যাবে, আর্থিক কর্মচঞ্চলতা বৃদ্ধি হবে। সবকিছু মিলেই এই আবাসন খাত যদি চাঙ্গা রাখতে না পারি আমরা ভবিষ্যতে এটার জন্য অনেকটুকু ক্ষতির সম্মুখীন হব। এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে, যে বাংলাদেশের গভর্নমেন্ট যে প্রণোদনার প্যাকেজ ঘোষণা করেছে, সেটা আমরা আশা করব যে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান এতে কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে, সাথে আমাদের আবাসন খাতের কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে এবং আমরা উত্তর এটা কেটে উঠবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে সরকারের কাছে আরো কি প্রত্যাশা থাকবে আপনাদের? হ্যাঁ, এই সরকার যতটুকু করেছেন আমরা বলবো যে এই দুর্যোগের মুহূর্তে আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা চাই যে সরকার আমাদের জন্য স্পেশালি 15 থেকে 20,000 কোটি টাকার একটা স্পেশাল প্যাকেজ থাকবে, যেখান থেকে মানুষ স্বল্প সুদে 2 থেকে 3% রেট অফ ইন্টারেস্টে লোন নিয়ে 20 থেকে 30 বছরের দীর্ঘমেয়াদী ইনস্টলমেন্ট দেওয়ার সুযোগ পাবে, যাতে করে সারা ওয়ার্ল্ডে যেই সুযোগ সুবিধাটা মানুষ অ্যাভেল করতে তাদের বেসিক নিডস পূরণের জন্য সারা পৃথিবীর গভর্নমেন্ট এই ধরনের ফ্যাসিলিটি তাদের নাগরিকদের দিয়ে আসছে। আমরা চাচ্ছি রিহাবের মাধ্যমে সরকারকে সবসময় জানিয়ে আসছি, এখন আমরা বলবো এটা ছাড়া বাংলাদেশের মানুষের যে স্বপ্নের আবাসন বা বেসিক নিডস সেটা পূরণ করা আসলে সম্ভব নয়। এটা আমাদের দাবি যে আমাদের এই ধরনের একটা থোক বরাদ্দ থাকবে, মানুষের সহজ শর্তে ঋণ পাবে। পাশাপাশি আমাদের যে বেসিক নিডস বলতে ইউটিলিটি কালেকশন গুলো আছে, সেগুলোর জন্য কুইকলি আমরা পেয়ে যাই, সেই ধরনের সাপোর্টের জন্য সবসময় সরকার থেকে আমাদের জন্য থাকে,
এটা আমরা আশা করব। থ্যাংক সেটাই। ইউ। এবং এবার আমরা দেখলাম যে এবার বাজেটে কিন্তু অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ করা যাবে আবাসন খাতে, সেই বিষয়টা আমরা আলোচনা করবো। তার আগে একটু জানতে চাই যে আবাসন খাতে একটা বড় সমস্যার কথা আপনারা সবসময় বলেন, রেজিস্ট্রেশন ফি, সেটা কিন্তু এবারও কমানো হলো না। তো এই যে রেজিস্ট্রেশন ফি, উচ্চ রেজিস্ট্রেশন ফি, এটা আপনাদের সার্বিক কর্মকাণ্ডে আসলে কেমন প্রভাব ফেলছে? এটা আমরা আমরা সবসময় দাবি করে এসেছি যে 7 থেকে 8% মধ্যে যদি রেজিস্ট্রেশন ফিটা কমিয়ে আনা যায়, বাংলাদেশে হিউজ পরিমাণ অ্যাপার্টমেন্ট এখনো আনরেজিস্ট্রি অবস্থায় আছে, যেখান থেকে গভর্নমেন্ট এই রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছে। আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি না, আমাদেরও একটা সমস্যা থেকে যাচ্ছে, আমরা টাকা পাচ্ছি না। আলটিমেটলি সবাই একটা সার্কেলে প্রবলেমে ফেস করতেছি। সো যদি এটা সরকারকে ধন্যবাদ দিই, সরকার এখান থেকে যেটা ছিল আমাদের 13 থেকে 15% ক্ষেত্র বিশেষ, সেটা আমাদেরকে কমিয়ে 3% কমিয়ে এখন 10 থেকে 12% নিয়ে আসছে এলাকা ভেদে। সেক্ষেত্রে 1 কোটি টাকার একটা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন ভ্যালু মোটামুটি আমরা বলতে পারি 3 লক্ষ টাকা কমেছে। হ্যাঁ, এক্ষেত্রে সারা ওয়ার্ল্ডের দিকে তাকালে সিনারিওটা হচ্ছে ডিফারেন্ট। সারা ওয়ার্ল্ডের রেজিস্ট্রেশন ভ্যালু 5 থেকে 7% মধ্যে সবখানে। স্পেশালি আমরা যদি দেখি আমাদের সারাউন্ডিং দেশগুলো আছে, যে আমাদের ইন্ডিয়া আছে, নেপাল, বার্মা, ভুটান, সবখানে তাকে দেখতে পাই যে এখানে 5 থেকে 7% মধ্যে সবখানে রেজিস্ট্রেশন ভ্যালুটা। তো আমাদের এটা বলবো যে এটা থেকে আরেকটু সদয় হতে হবে সরকারকে আরেকটু এগিয়ে আসতে হবে। মানুষের বেসিক নিডস পূরণের জন্য এই সহযোগিতা, এটা শুধু আমাদের জন্য না। এটা হলে ব্যাংকিং কার্যক্রম সহ সবখানে লিকুইডিটি বেড়ে যাবে, লেনদেন বেড়ে যাবে, মানুষের কর্মযোগ্যতা বৃদ্ধি হবে, মানুষের ইনভলভমেন্ট বেড়ে যাবে, সবকিছু মিলে সবাই উপকৃত হব। থ্যাংক ইউ। সেটা আমরা প্রত্যাশা করছি। আমরা আবাসন খাতে আরো অনেক কথাই বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের আবাসন খাত নিয়ে কথা বলছিলাম। আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহাবের পরিচালক এবং জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেনের সঙ্গে আবার ফিরছি সে আলোচনায়। জনাব শাহাদাত হোসেন, আমরা বিরতির আগে আবাসন খাত নিয়ে অনেক কিছু জানছিলাম। তো একটু জানতে চাই যে এবারে বাজেটটা তো ছিল পরিবর্তিত অবস্থায়, পরিবর্তিত বাজেট। তো এই বাজেটে আমরা দেখলাম যে অপ্রদর্শিত অর্থ আবাসন খাতে বিনিয়োগ করা যাবে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ মিস্টার রনক। আমরা প্রথমেই এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা নীতি নির্ধারণের সামনে ভাগে অগ্রজ ছিলেন তাদেরকে। কেননা বাংলাদেশে এটার খুবই খুবই প্রয়োজন ছিল। আমি দেশের উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের কল্যাণের জন্য এটাকে আমরা রিহাব থেকে, আমাদের রিহাবের মাননীয় প্রেসিডেন্ট জনাব শামসুর আলমিন কাজল ভাইয়ের নেতৃত্বে আমরা দীর্ঘদিন এটা বলে এসেছি, বাংলাদেশের উন্নয়ন করতে চাইলে বাংলাদেশে কিছু সুযোগ দিতে হবে। সরকারকে বলে আসছি, সরকার এই ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে। এই জন্য দেশের উন্নয়নের জন্য আমাদের কিছু কিছু ডিসিশন অবশ্যই নিতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় ডিসিশন হচ্ছে এটাই যে যেটা আমরা অপ্রদর্শিত আয়, এটা বাংলাদেশের রিয়েল এস্টেট সেক্টরে, কনস্ট্রাকশন সেক্টরে এবং ভূমিতে ইনভেস্টমেন্ট করার সুযোগ দিতে হবে মানুষকে। মানুষ যদি তার ঘরে টাকাটা রাখতে না পারে, তখনই কিন্তু টাকাটা সে অন্যখানে রাখার চেষ্টা করবে। তো যখনই মানুষ টাকাটা তার ঘরে রাখতে পারবে, তার অনুমোদন থাকবে, তখন কিন্তু সে টাকাটা অন্য দেশে নেবে না, অন্যখানে রাখার চিন্তা করবে না। ঠিক সেমটা ঘটেছে ইনশাল্লাহ। আমরা আশা করবো এই দুর্দিনে প্যান্ডামিকের কারণে যে ধরনের প্রবলেম ফেস করতেছে আমরা, যে হয়তো আমাদের টাকাটা দেশে বাইরে চলে যেত বা দেশে বিনিয়োগের সুযোগ কমে যেত, সেক্ষেত্রে সরকার যেহেতু এই সুযোগটা সবাইকে দিয়েছে, উন্মুক্ত করে দিয়েছে। নামমাত্র একটা চার্জ নিয়ে বাংলাদেশে যে কোনো লোক তার অপ্রদর্শিত আয়টুকু রিয়েল এস্টেট সেক্টরে ইনভেস্ট করলে, এইখানে কোনো ধরনের কোনো সংস্থা তাদের কোনো কোয়ারি করবে না, এনবিআর কোয়ারি করবে না, সেটা সারা জীবনের জন্য সে ফ্রি থাকবে এবং টাকাটা দেশেই থাকবে। এতে করে বাংলাদেশের অর্থনীতি যেমন তার কর্মচঞ্চলতা ফিরে পাবে, তেমনি ব্যাংক খাত তার আস্তে আস্তে তার যে প্রবলেমগুলো ফেস করছে সেটা তারা ওভারকাম করে আসতে পারবে। এবং সাধারণ মানুষের যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমাদের 10টা প্রজেক্ট যদি আমি করতে পারি, সেই 10টা প্রজেক্টের জন্য আমার 100টা লোক নতুন করে নিয়োগ দিতে পারবো, নতুন করে সেটা এরকম আমি আমার মতো আর 1500 কোম্পানি আছে। সেই ক্ষেত্রে বেকারত্ব হার কমবে, অর্থনৈতিক কর্মচঞ্চলতা বাড়বে, আমাদের রেভিনিউ বেড়ে যাবে, আমাদের ব্যাংকিং কার্যক্রম বাড়বে, আলটিমেটলি দেশের উন্নয়ন হবে, সরকার উপকৃত হবে।
সেটা Thank আমরা you. প্রত্যাশা করছি। আমরা জানি যে আবাসন খাতের উন্নয়নে রাজুকের যে ওয়ান স্টপ সার্ভিস সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এই ওয়ান স্টপ সার্ভিসটা আসলে আপনারা কতখানি পাচ্ছেন আসলে, এটা আসলে নিশ্চিত করতে আসলে কি করা উচিত, কি মনে করেন আপনি? মিস্টার রনক, আসলে থ্যাংক ইউ আপনাকে। এর আগে যে মাননীয় মন্ত্রী ছিলেন, উনি ওয়ান স্টপ সার্ভিস শুরুর ব্যাপারে খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছিলেন। তো আমরাও আশাবাদী ছিলাম যে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আমরা সব সহযোগিতা পাবো এবং আমরা এক জায়গায় গিয়ে প্ল্যানটা সাবমিট করে এটা নিয়ে আসবো, যেখানে আমাদের 2-3 মাস 4 মাস 6 মাস লেগে যায়, সেটা আমরা মানে অ্যাজ এল এস পসিবল পেয়ে যাব, যেটা আমরা কুইকলি কাজ শুরু করে একটা পর্যায়ে সব ওয়ার্ল্ডে আমরা দেখি যখন আমাদের জাপানি বা চাইনিজরা বাংলাদেশে বিনিয়োগ করতে আসে, তারা বলে তোমরা বিল্ডিং করতে কতদিন লাগে। যখন আমরা বলি যে একটা বিল্ডিং করতে আমাদের 2 বছর 3 বছর 4 বছরের কথা বলি, তখন তারা আশ্চর্য হয়ে যায়। তারা বলে কেন? এটা কারণ হচ্ছে আমরা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে অ্যাটলিস্ট যদি সেই ক্ষেত্রে 5 মাস বা 6 মাসের জায়গায় যদি 1 মাসে আমরা আমাদের ডিজাইন ড্রয়িংটা হাতে পেয়ে যাই, আমরা র্যাপিডলি কাজ শুরু করতে পারি, তখন আমরা 6 মাস এখানে চলে আসে, আমাদের এগিয়ে চলে আসে। তো এটা আসলে কার্যত ওয়ান স্টপ সার্ভিসটা এখন আমরা ওই ধরনের সুফল পাচ্ছি না, যেটা আমরা সরকারের প্রতি আমাদের বিনীত রিকোয়েস্ট থাকবে এটাকে কার্যতভাবে এটাকে অ্যাক্টিভ করে আমাদেরকে সহযোগিতার জন্য আমরা যে সহযোগিতাটুকু পাই, যেটা আমাদের দাবি, এটা সেটাই, আমাদের দাবি, এটা আমাদের সবার দাবি। আমরা প্রত্যাশা করছি সেটা সম্পূর্ণ হবে। একটু জানতে চাই যে যারা মানে গ্রাহকদের জন্য একটু জানতে চাচ্ছি, যারা ফ্ল্যাট কিনতে চায় তাদের জন্য আসলে কি কি বিষয় দেখা উচিত, বিশেষ করে যারা ল্যান্ডও দিতে চায়, ল্যান্ড ওনার যারা, তাদেরও আসলে কি কি দেখা উচিত, আসলে কি কি দেখে ল্যান্ড দেওয়া উচিত অথবা কি কি দেখে ফ্ল্যাট কেনা উচিত, একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ মিস্টার রনক আপনাকে। আমরা যখন দেখি আমাদের এখানে 1500 কোম্পানি আছে, একটা এরিয়াতে কমপক্ষে আপনার 100টা কোম্পানি কাজ করে। তো যখন একটা ল্যান্ড যখন মার্কেটে আসে, তখন আমি বলি 5 টাকা দিব, কারণ আমি ভালো কোয়ালিটি মেনটেন করি, আমি টাইম মেনটেন করি, আমি ভালো ক্লায়েন্টের মানে কোয়ালিটি মেনটেন করি, আমি সবকিছু মিলেই প্রোডাক্টের গুণাগুণ বজায় রেখে মানুষকে তাদের সুন্দরটুকু দেওয়ার চেষ্টা করি। কিন্তু অনেকে আছেন জিএস, আমি শুধু বিল্ডিং করব, আমি এখানে বিল্ডিংটা করে 2-3 বছর কাজ শেষ করে বেরো চলে আসবো, সেটা আমার দায়িত্ব না। কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন, আমার মতো 100টা কোম্পানি আছে যাদের কোয়ালিটি মেনটেন করে, টাইম মেনটেন করে, তারা পারফেক্টলি ক্লায়েন্টদেরকে মূল্যায়ন করে, ল্যান্ড ওনারদেরকে মূল্যায়ন করে। সেক্ষেত্রে ল্যান্ড ওনারদের কাছে রিকোয়েস্ট, ল্যান্ড ওনাররা যখন একটা ল্যান্ড দিবেন, তারা টাকাকে, সাইনিং মানিকে বিবেচনা না এনে প্রকৃত অর্থে প্রকৃতভাবে যে কাজ করবে, যার এক্সপেরিয়েন্স আছে, যে কোয়ালিটি এনশিওর করবে, টাইম এনশিওর করবে, তাকেই প্রিফার করা উচিত। না হয় কিছুদিন পরে আমি বললাম 10 লাখ টাকা দিব, 15 লাখ টাকা অন্য কোম্পানি দিবে, 15 লাখ টাকা সে 5 লাখ টাকা বেশির আশায় যে কোম্পানিকে সে ল্যান্ডটা দিয়েছে, আলটিমেটলি সে 2 বছর জায়গায় 6 বছরও সে কন্টিনিউ করতে পারবে না। সে এরপরে দেখা যাচ্ছে মামলা মোকদ্দমা লেগে যায়, ক্লায়েন্ট যারা বুকিং দিচ্ছে তারাও টাইমলি পাচ্ছে না, ল্যান্ড ওনার ঠিক মতো অ্যাপার্টমেন্টটা বুঝে পাচ্ছে না, সবকিছু মিলে একটা ঝামেলার সৃষ্টি হয়। আর যারা অ্যাপার্টমেন্টটা কিনবেন তাদেরও উচিত কার থেকে নিচ্ছেন, সে কি ধরনের লোক, তার ব্যাকগ্রাউন্ড কি। অনেকে আছেন দেশে থেকে, দেশি কোম্পানি আছে বিদেশে এসে থাকে, অ্যাকচুয়ালি তাকে খুঁজতে গেলে কোম্পানির মালিককে পাওয়া যায় না, ম্যানেজার বলে যে স্যার দেশে বাইরে আছেন, স্যার বিদেশ থেকে বলে এরকম করো, আলটিমেটলি তখন পরবর্তীতে একটা হজবল অবস্থা লেগে যায়। তো সবকিছু মিলে আমরা চাই একটা ভালো কোম্পানিকে আপনারা ল্যান্ড দিবেন, আর যারা অ্যাপার্টমেন্ট কিনবেন তারও ভালো কোম্পানি, গুণগত মান দেখে, ভালো লোক দেখে, কোম্পানি প্রেজেন্ট সিচুয়েশন দেখেই অ্যাপার্টমেন্টটা কিনলে কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনার অ্যাপার্টমেন্টটা বুঝে পাওয়ার নিশ্চয়তা মনে হয় পাবেন ইনশাআল্লাহ। সেটা আমরা প্রত্যাশা করছি যে মন্দা কাটিয়ে আবাসন খাতে আবারও সেই আগের গতি ফিরে আসবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আর অনেক কিছু জানার ছিল কিন্তু সময়ের অভাবে আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ মিস্টার রনক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের আবাসন খাতের নানা দিক ও করণীয় কথা বলছিলেন আবাসন খাতের উদ্যোক্তাদের সংগঠন রিহাবের পরিচালক এবং জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন। দর্শক, নিচ্ছে আরও একটা বিরতি। বেলা 1:30টায় আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।